হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা যে ইতিমধ্যে প্রাইমারি টেটের ফুল কোর্স লঞ্চ করেছি, তো আজকে আমি আহ, পরিবেশের শিক্ষক হিসাবে পরিবেশের প্রথম ক্লাস শুরু করতে চলেছি। তো প্রথম ক্লাসে আমরা সিলেবাস বা প্রশ্ন কীভাবে আসে সেই সমস্ত বিষয়গুলো একটু দেখে নেব। তো প্রথমে বলে রাখি, যারা নতুন তাদেরকে আমরা দুইভাবে ইনভাইট করছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে এটা স্ক্যান করলে আপনারা যুক্ত হতে পারবেন। সেই সঙ্গে আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ খোলা হয়েছে। এই যে আপনারা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে এই স্ক্যান করলে, কিউআর কোড স্ক্যান করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হতে পারবেন। সেই সঙ্গে যদি সম্ভব না হয়, আমরা ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা কিন্তু জয়েন হতে পারবেন। জয়েন হলে কি হয় যে আমাদের আপডেটগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন, এবং যদি আমাদের যে এই ক্লাসের পিডিএফগুলো আমরা কিন্তু এই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে থাকবো, সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আমরা দেখি সিলেবাস। তো সিলেবাসের এইরকম ইংরেজিতে সিলেবাস যেটা রয়েছে সেটা আমরা অবশ্যই আমাদের আগেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই ইংরেজি যে টার্মগুলো বা টপিকগুলো দেওয়া আছে, এর মধ্যে বিষয়বস্তু কি আছে, ইংলিশের কি কি পড়তে হবে, সেটা আমি টাইপ করে বাংলাতে করে নিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এই ইংরেজি যেটা আমরা আগে দেখলাম, এনভায়রনমেন্টাল স্টাডিজের একটা কন্টেন্ট এবং সেই সঙ্গে একটা পেডাগজি, দুটো টপিক থাকে। তো সেই দুটো টপিককে আমরা বাংলাতে আলোচনা করে বিষয়টা দেখে নিই। তো পরিবেশ বিজ্ঞানের 30টা প্রশ্ন আসবে 30 নম্বরের জন্য। তার মধ্যে বিষয়বস্তুতে কি থাকবে? তো প্রথম চ্যাপ্টার থাকবে সজীব ও জড় পরিবেশ বা নির্জীব পরিবেশ এবং সেই সঙ্গে সামাজিক পরিবেশ, অর্থাৎ পরিবেশের ধারণা, পরিবেশের কিছু শ্রেণীবিভাগ, কী কী ধরনের পরিবেশ হয় সেটা থাকবে প্রথম চ্যাপ্টারে। তারপরে থাকবে পরিবেশগত ভূগোল। আসলে পরিবেশগত ভূগোল এটা একটা বড় একটা সাবজেক্টের নাম, কিন্তু প্রাইমারির জন্য কতটুকু পড়তে হবে সেটা কিন্তু আমরা ছোট করে যতটুকু দরকার সেটা আমরা ক্লাসের মধ্যে করিয়ে দেবো। তারপরে দেখুন পরিবেশ সংক্রান্ত ঐতিহাসিক ঘটনাবলী, যেগুলো পরিবেশ আন্দোলনে পড়বে বা পরিবেশে বিভিন্ন ডিজাস্টার রয়েছে বা পরিবেশের জন্য বিভিন্ন আইন রয়েছে বা সম্মেলন রয়েছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। তারপরে দেখুন বাস্তুবিদ্যা এবং বা ইকোলজি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এবং সেই সঙ্গে খাদ্য শৃঙ্খলা, এগুলো বিস্তারিত করতে হবে। এদের মধ্যে ছোট 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 টার্মগুলো রয়েছে, সেই টার্মগুলোর সংজ্ঞা এবং সেই সঙ্গে বিভিন্ন আলোচনা কে দিয়েছে সেগুলো বিষয়গুলো বিস্তারিত আসবে যখন আমরা আলোচনা করে নেব। সেই সঙ্গে রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে একটা নিজে একটা আলাদা চ্যাপ্টার, শিলামণ্ডল একটা চ্যাপ্টার এবং জলমণ্ডল বা বায়ুমণ্ডল এটাও কিন্তু আলাদা একটা চ্যাপ্টার। এগুলো কিন্তু আমাদেরকে বিস্তারিত করতে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন অলরেডি আসে। তারপরে দেখুন পরিবেশ দূষণ একটা বড় ছাতা, সেই ছাতার তলে রয়েছে মৃত্তিকা দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এইগুলো আমরা পড়েছি। সেই সঙ্গে নতুন রয়েছে মহাসাগরীয় দূষণ, কীটনাশক দূষণ এবং প্লাস্টিক দূষণ। তাহলে দূষণের মধ্যে কিন্তু কিছুই বাকি থাকলো না, পরিবেশ দূষণের ছাতার তলে সব দূষণ কিন্তু চলে আসলো। তারপরে দেখুন উদ্ভিদ। উদ্ভিদ বলতে এখানে উদ্ভিদ জগৎ বা প্ল্যান্ট কমিউনিটির কথা বলা হয়েছে। প্রাণী বা প্রাণী জগৎ যেটা অ্যানিম্যাল কমিউনিটি, এবং সেই সঙ্গে জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি, নিজে একটা বিশাল একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক। এই বায়োডাইভার্সিটি কিন্তু থেকে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রশ্ন আসেই। সেই সঙ্গে রয়েছে আমাদের কি প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স, যে কী কী প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, সম্পদের শ্রেণীবিভাগ কীভাবে আমরা করতে পারি, তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু পড়তে হবে। তার সঙ্গে রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল। আমরা যে এখানে জীববৈচিত্র্য পড়লাম, তো জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করব, তার কী কী কৌশল আমরা অবলম্বন করব সেগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন অভয়ারণ্যের মাধ্যমে করতে পারি, জাতীয় উদ্যানের মাধ্যমে করতে পারি, এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন অঞ্চল, যে কোনটাকে অভয়ারণ্য বলবো, কোনটাকে জাতীয় উদ্যান বলবো, কোনটাকে স্যাংচুয়ারি বলবো, সেই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটাকে বলবো, বা এর মধ্যে কোন কোন
বিপন্ন বা লুপ্তপ্রায় প্রাণী ভারতে আছে, কোন কোন বিপন্ন লুপ্তপ্রায় প্রাণী পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট, ভারতের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা পড়ব এবং সেইগুলো কোন কোন বায়োস্ফিয়ার হিসাবে সংরক্ষণ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা পড়ব। সেই সঙ্গে উদ্ভিদ, প্রাণী এবং প্রজাতির বিলুপ্তি সেটাও কিন্তু আমাদের চলে আসবে। তারপরে রয়েছে অরণ্য। অরণ্য মানে হচ্ছে যেটা আমাদের বনভূমি অঞ্চল, সেটা আমাদেরকে পড়তে হবে। মহাসাগর, পর্বত, নদী, হ্রদ, অর্থাৎ ভূগোল বা বিজ্ঞানের অনেক কিছু কিন্তু এই প্রাইমারি টেটের সিলেবাসে ইনক্লুডেড, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এটাও কিন্তু শেষ হয়নি, দেখুন কন্টেন্টে কতগুলো আছে। শক্তির উৎস বা আমাদের যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি সেই শক্তির মানে কোন কোন উৎস রয়েছে, এটা প্রচলিত কতগুলো, অপ্রচলিত কতগুলো, কোথায় বেশি উৎপন্ন হয়, সে সমস্ত বিষয়গুলো পড়তে হবে। এর সঙ্গে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়, যেমন খরা, বন্যা, ভূমিকম্প, এইগুলো, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ বা সুনামি, অগ্নুৎপাত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে। এবং এই খরা, বন্যা, ভূমিকম্পের কিছু ইতিহাস, যে ভারতে কত সালে হয়েছিল, যেমন সুনামি 2004 সাল, যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু বিস্তারিত জানতে হবে, এর ইতিহাসও। বর্জ্য ও বর্জ্য ব্যবস্থাপনা, এটা মানে ক্লাস 9-এর সিলেবাস, মানে 9-10-এর বইয়ে রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের প্রাইমারি টেটে সংযুক্ত রয়েছে, করে দেওয়া হয়েছে। বৈশ্বিক পরিবেশগত সমস্যা বা পরিবেশের যে সমস্যা বর্তমানে যে রয়েছে, পরিবেশ দূষণ তো রয়েছেই, তার সঙ্গে আর কি কি পরিবেশগত সমস্যা রয়েছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু পরিবেশগত একটা সমস্যা। তার সঙ্গে ডিফরেস্টেশন, গাছ কাটা, ঠিক আছে, এই সমস্তগুলো যে পরিবেশের সমস্যা, এই সমস্তগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওজোন গ্যাসের ক্ষয়, তো সেই ওজোন গ্যাসের ক্ষয় কিন্তু আমাদেরকে পড়তে হবে। এল নিনো, যেটা আমাদের সামুদ্রিক যে একটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে আমাদের জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। যেমন রেড টাইড বা অ্যালগাল ব্লুম, শৈবাল যেখানে বেশি হয়ে যায় সেটাকে অ্যালগাল ব্লুম বলে, বা তেল উপচে পড়া, অয়েল স্পিল যেটাকে বলা হয়, তো সেটা কিন্তু আমাদের এই সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিবেশ এবং স্বাস্থ্য, পরিবেশ এবং স্বাস্থ্য, কি পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। আর পরিবেশের বিভিন্ন পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্যে কী কী হানি ঘটে, বা পরিবেশের বিভিন্ন উপাদান, যেমন মনে করুন ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাসজনিত রোগ, এই সমস্ত কিছু রোগের পরিচয় এর মধ্যে চলে আসবে। প্রাণীদের পরিযান বা প্রাণীরা যে মাইগ্রেশন করে, আমাদের এখানে শীতের দেশ থেকে যে কিছু পাখি উড়ে আসে, তো সেই পাখিরা কিন্তু পরিযায়ী পাখি, তাহলে সেই পরিযায়ী পাখিরা কেন পরিযায়ী হচ্ছে বা কোন দেশ থেকে আমাদের দেশে পাখি আসছে, সে সমস্ত কিছু আমাদেরকে কিন্তু নলেজ রাখতে হবে। মানুষের দেশটা, মানুষে কেন পরিযায়ী হয়, বহির্গমন হয় এবং অভিবাসন হয়, যে বাইরে থেকে আসছে না আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে, এই বিষয়গুলো এর মধ্যে পড়ে আসবে। বায়ো রিমিডিয়েশন, এটা একটা নতুন টপিক, যেটা আমাদের সিলেবাসে ঢুকেছে, সাবজেক্টটাই নতুন কিন্তু সেটাও আমাদের এই সিলেবাসে ঢুকে গেছে। এটা কি, জীব ঘটিত পরিবেশের সংশোধন, যেমন যে পরিবেশে যদি অবক্ষয় হয়, সেই অবক্ষয়ও কিছু কিছু জীব আবার ঠিক করে দিতে পারে, তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে পড়বে এর মধ্যে। উদ্ভিদ প্রাণী প্রতিপালনের কৌশল সমূহ, আমরা জানি যে এখন পশুপালন হচ্ছে, তো এই পশুপালনের সঙ্গে সঙ্গে কিন্তু উদ্ভিদ পালনও হচ্ছে। বিভিন্ন উদ্যানে যেমন সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন নতুন নতুন উদ্ভিদ আবিষ্কার করা হচ্ছে, অন্য দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। তো এই সমস্ত উদ্ভিদ প্রাণী যে প্রতিপালনের কৌশল, যেগুলো যেমন বলতে পারে আমাদের মাছ চাষ বা মাছের জন্য বায়োফ্লক পদ্ধতি, বা আমাদের পোলট্রি বা আমাদের মাংস উৎপাদনের জন্য পোলট্রি পদ্ধতি, এই সমস্ত পদ্ধতি আরও কিছু রয়েছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। তো এই হলো মোটামুটি কন্টেন্টের পার্ট। এর কন্টেন্টের পার্টের পরে এবার আসবে শিক্ষণ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলি বা যে পেডাগজি, পরিবেশের পেডাগজি। পরিবেশের পেডাগজির মধ্যেও কিন্তু রয়েছে পরিবেশবিদ্যার ধারণা এবং পরিধি, যেটা আমরা পরিবেশবিদ্যা কাকে বলে, সেইটা আমাদেরকে পড়তে হবে। পরিবেশবিদ্যার গুরুত্ব বা কি জন্য আমরা পড়ব পরিবেশবিদ্যা, সেইটা আমাদেরকে জানতে হবে। এবং সমন্বিত পরিবেশবিদ্যা, পরিবেশবিদ্যার মধ্যে কি কি রয়েছে সেটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। তার সঙ্গে রয়েছে পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখব। এবং পরিবেশ বিদ্যা শিক্ষণের কি কি নীতি রয়েছে, নীতি থাকবে, সেই নীতিগুলো কিন্তু আমরা
করব। বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্ক এবং এর পরিধি বা সামাজিক সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজের কি সম্পর্ক রয়েছে সেগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়ব। সেই সঙ্গে ধারণা উপস্থাপনের পদ্ধতি বা পরিবেশের যে বিভিন্ন ধারণা আমরা যে যেমন বনভূমির ধারণা দেব, তো বনভূমির ধারণা ছাত্রছাত্রীদেরকে কীভাবে দেব। আমরা যদি একটা জঙ্গলে বা আশেপাশের কোনো ঘন জঙ্গল না হোক, মানে কম ঘন জঙ্গলে যদি বাচ্চাদের নিয়ে যায়, অন্তত তারা বনের সম্পর্কে কিছুটা ধারণা পাবে। এবং কার্যাবলী, পাঠ পরিকল্পনা, নকশা বা পরিবেশবিদ্যা শেখানোর জন্য আমার কী কী টিএলএম ব্যবহার করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আমি পাঠ পরিকল্পনা কীভাবে করব আমরা কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু দেখব। এরপরে আমরা দেখে নিই কী রয়েছে। পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষণ, ব্যবহারিক কাজ, এগুলো আমরা বুঝতে পারছেন প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এইগুলো ইনক্লুড থাকে আলাদা আলাদা করে, মানে একসঙ্গে পড়লেই কিন্তু সব সাবজেক্টের প্রায় হয়ে আসে, কিছুটা আলাদা থাকে, বাকিগুলো কিন্তু একই থাকে। এবার আলোচনা, ব্যাখ্যা, সিদ্ধান্ত গ্রহণ, মানে আলোচনার মাধ্যমে কিভাবে শিখবো, ব্যাখ্যার মাধ্যমে কোনটা ব্যাখ্যা করা যাবে কোনটা ব্যাখ্যা করা যাবে না, বা সিদ্ধান্ত গ্রহণ, বিচার, যৌক্তিকতা বিচার, এগুলো কিন্তু আমাদের পেডাগজির পার্ট রয়েছে। অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন, এটা সব ক্ষেত্রেই সব সাবজেক্টেই রয়েছে যে আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করব সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। পাঠ পরিকল্পনা, নকশা, যেটা আমরা বললাম একটু আগে। সংশোধনমূলক শিক্ষা, এটা হচ্ছে রেমিডিয়াল টিচিং, ঠিক আছে। রেমিডিয়াল টিচিং, পরিবেশবিদ্যা পড়ার সময় যদি কোনো ছাত্র পিছিয়ে পড়ে তাদেরকে আমরা কিভাবে আবার নিয়ে আসবো মূলধারায়, তার জন্য রেমিডিয়াল টিচিং। নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন, এটা হচ্ছে CCE, ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। তো এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন আমরা কিভাবে করব পরিবেশবিদ্যার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে একই হবে। শিক্ষণ উপাদান বা টিএলএম বা এলটিএম যেটাই বলুন, কিন্তু এটা কি কি ব্যবহার করতে পারবো, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। তারপরে দেখুন পরিবেশবিদ্যার সমস্যার সমাধান। পরিবেশবিদ্যায় কি কিভাবে আমরা পড়ানোর ক্ষেত্রে কি কি সমস্যা আমরা উন্নত হব বা সমস্যা আসবে এবং সেগুলোকে কিভাবে সমাধান করব সেটা কিন্তু এখানে লেখা আছে। এবং চিন্তনমূলক শিক্ষণ অনুশীলনী, এবং এখান থেকে কিভাবে চিন্তা জাগবে মানুষের মনে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। এবার দেখি পরিবেশবিদ্যা শিক্ষণে আইসিটি বা কম্পিউটার টেকনোলজি কিভাবে ব্যবহার করতে পারবো। এই যে আমরা পড়াচ্ছি এটাও কিন্তু আইসিটির ব্যবহার করে, ঠিক আছে। তো এই তথ্য প্রযুক্তির ব্যবহার বা সুবিধা বা পরিধি কি কি রয়েছে পরিবেশবিদ্যা শিক্ষণে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবার যে এটা আমাদের রেমিডিয়াল টিচিং, রেমিডিয়ালের স্পেলিংটা এরকম হবে। এবার আমরা দেখে নিই যে এই যে টপিক, এই সিলেবাসটা আমরা দেখলাম, এই সিলেবাস থেকে কি কি ধরনের প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হবে। তো আমরা সিলেবাসে দেখতে পাবেন আপনারা যেরকম মডেল কোশ্চেন দেওয়া আছে, মডেল কোশ্চেন। তো মডেল কোশ্চেনে আমরা একটু দেখে নিই যে কি কি দেখা আছে। যেমন প্রথমে আছে নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস আর পরিবেশের জন্য ভালো অভ্যাস। কাপড়ের ব্যাগ ব্যবহার না করা। কাপড়ের ব্যাগ ব্যবহার না করাটা কি ভালো অভ্যাস? মানে কাপড়ের ব্যাগ ব্যবহার করলে আমরা বারবার ব্যবহার করতে পারি, আর কাপড়ের ব্যাগ ব্যবহার না করলে আমাদেরকে পলিথিনের ব্যাগ ব্যবহার করতে হয়। তাহলে কাপড়ের ব্যাগ ব্যবহার না করা এটা কিন্তু পরিবেশ বান্ধব মানে অভ্যাস নয়, ঠিক আছে। শব্দবাজি ব্যবহার করা, তাহলে এটা কি পরিবেশ বান্ধব উৎসব? তাহলে এটাও পরিবেশ বান্ধব উৎসব নয়। অপ্রয়োজনীয় আলো বা পাখা জ্বালিয়ে রাখা, তাহলে বিদ্যুৎ অপচয় হবে, এটাও তাহলে পরিবেশ বান্ধব মানে অভ্যাস নয়। তাহলে কি ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেলে চালিয়ে বিদ্যালয়ে যাওয়া, তাহলে এটাই হচ্ছে পরিবেশ বান্ধব উৎসব। তার কারণ এখানে কিন্তু পেট্রোলিয়ামের খরচ কম হবে, আর পেট্রোলিয়াম খরচ কম হলে কিন্তু পরিবেশ দূষণটা কিন্তু কমে যাবে। তাহলে এখানে এই প্রশ্নের জন্য ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দেখি 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এই পুরো পিডিএফটা আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তার জন্য কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড মানে জয়েন হয়ে যাবেন। নিম্নলিখিতগুলি কোনটি ব্ল্যাকফুট ডিজিজের সাথে সম্পর্কিত?
ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে চামড়া ফসে যাওয়ার একটা রোগ। তাহলে এই চামড়া ফসে যাওয়ার রোগ ব্ল্যাক ফুট ডিজিজ কি থেকে হয়? মার্কারি, মার্কারি এটা ইংরেজিতে লেখা আছে, এর বাংলা অর্থ হচ্ছে পারদ। ঠিক আছে, পারদ থেকে হয় মিনামাটা। আমরা আগে উত্তরটা দেখে নিই যে এখানে মার্কারি নয়, ক্যাডমিয়াম নয়, আর্সেনিক হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা এই প্রশ্ন থেকে যদি শুধুমাত্র আর্সেনিক ব্ল্যাকফুট ডিজিজ নিয়ে নিলাম আর পড়া ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না। এখান থেকে ভাবতে হবে যে আর অপশনগুলো কেন দেওয়া হয়েছে। বাকি অপশনগুলো যেমন মার্কারি মানে পারদ, পারদ থেকে কি রোগ হয়? পারদ থেকে হয় মিনামাটা। ঠিক আছে, তাহলে পারদ কথা আসলো মানে আমাকে মিনামাটা কথাটা জানতে হবে। এখানে ক্যাডমিয়াম দেওয়া আছে, ক্যাডমিয়াম থেকেও কিন্তু রোগ হয়। ঠিক আছে, ক্যাডমিয়াম থেকে রোগ হয় ইটাই, ইটাই। ঠিক আছে, দেখছেন একটা প্রশ্ন করতে করতে কিন্তু চলে আসছে আর একটা প্রশ্নের মানে সূত্র। তাহলে এটা আমাদের দেখতে হবে। আর এখানে সেলেনিয়াম এবং আয়রন। তাহলে সেলেনিয়াম আমাদের হাড়ের জয়েন্টের জন্য খুব উপকারী। তাহলে সেলেনিয়ামের জন্য আমাদের কিন্তু জয়েন্টে ব্যথা হয়, হাড়ের গাঁটে গাঁটে ব্যথা যেটা বলা হয়। আর আয়রনের অভাবে কি রোগ হয়? এটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন থেকে আমরা দেখতে পেলাম যে চারটে প্রশ্নের এখানে সূত্র জুড়ে আছে। আবার যদি আমি দেখি যে এই আর্সেনিক, আর্সেনিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, যেমন পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত হওয়া উচিত, যে আমাদের BIS, ঠিক আছে, বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি লিটার জলে 0.01 mg পার লিটার। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাত্রা আর্সেনিক, এটা হচ্ছে ম্যাক্সিমাম মাত্রা। ঠিক আছে, এর থেকে কম হতে হবে। কিন্তু আমরা যদি দেখি আমাদের মালদহ, মুর্শিদাবাদ বা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকায় কিন্তু রয়েছে 0.05 কিন্তু উপরে রয়েছে, আমাদের থাকতে হবে 0.1। তাহলে এই কোথায় রয়েছে সেটাও আমাদেরকে জানতে হবে, বা এর দ্বারা কি ক্ষতি সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্নের কিন্তু ক্লু বেরিয়ে আসলো দেখুন। তারপর দেখুন পরিবেশবিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিক কোনটি? আমরা দেখলাম যে পর্যবেক্ষণ পড়তে হবে এবং পর্যবেক্ষণ পড়ার মাধ্যমে আবার অসুবিধাও তৈরি হচ্ছে। তাহলে কি কি অসুবিধা দিক রয়েছে আমরা দেখি। এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংযোগ তৈরি করে, এটা তো ঠিক যে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখে, শিক্ষক যখন বোঝায় তাহলে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের একটা সংযোগ তৈরি হয়, এটা তো ঠিক কথা। কিন্তু অসুবিধা তো নয়, অসুবিধা খুঁজি আমরা। এই পদ্ধতিতে শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, এটাও ঠিক কথা যে পর্যবেক্ষণ যদি দেখায় তাহলে পর্যবেক্ষণ ক্ষমতা তো অবশ্যই বৃদ্ধি পাবে। এই পদ্ধতিতে বিষয়ের অধ্যায়গুলি মানে সব অধ্যায়গুলি শিক্ষণ সম্ভব নয়, এটাই হচ্ছে অসুবিধা। মানে পর্যবেক্ষণের মাধ্যমে আমি পরিবেশবিদ্যার সব চ্যাপ্টার পড়াতে পারবো না, তাহলে এটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা, প্রধান অসুবিধা। এবার দেখুন 2 নম্বরে কি আছে, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা ভাবনার সুযোগ পায়। পর্যবেক্ষণ করলে কিন্তু শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে। তাহলে এই ক্ষেত্রে অসুবিধার দিকটি হলো অপশন সি সঠিক উত্তর, যে সবকটি অধ্যায় পর্যবেক্ষণের মাধ্যমে শেখানো সম্ভব নয়। এরপর আমরা দেখি 4 নম্বর প্রশ্ন যে কি রয়েছে, নিচের কোনটি সীসার একটি উৎস নয়? তাহলে সীসা একটি ধাতব পদার্থ, এই ধাতব পদার্থ কোথায় পাওয়া যায় এই নিয়ে কিন্তু প্রশ্ন একটা চলে এসেছে। দেখুন রং ইন্ডাস্ট্রিতে সীসা প্রচুর ব্যবহার হয়। পাতিত জল, পাতিত জল কি? ডিস্টিলড ওয়াটার, যেটাকে আমরা বিশুদ্ধ জল বলি, ডিস্টিলড ওয়াটার, এর ব্যবহার কিন্তু ব্যাটারিতে কিন্তু রয়েছে। এই পাতিত জলে কিন্তু আমরা সীসা পাবো না। ঠিক আছে, মানে সমস্ত ধরনের ধাতব পদার্থকে পরিশুদ্ধ করার পর আমরা যে জল পাই তাকে বলা হয় পাতিত জল। ঠিক আছে, প্রসাধনী সামগ্রীতে আমরা কসমেটিক্স যেগুলো আমরা ব্যবহার করি তাতে তো অবশ্যই সীসা থাকে, এবং শিশুদের খেলনা এতেও কিন্তু সীসা থাকে। তাহলে আমরা যেখানে সীসা পাবো না সেটা হলো এই পাতিত জল। ঠিক আছে, তাহলে ডিস্টিলড ওয়াটারে কিন্তু আমরা সীসা পাবো না। ডিস্টিলড ওয়াটার আবার
ডিস্টিলড ওয়াটার কোথায় কোথায় ব্যবহার হয়? ডিস্টিলড ওয়াটার আবার প্রসাধনী সামগ্রীতে কিন্তু তৈরিতে ব্যবহার হয়, ব্যাটারি শিল্পে ব্যবহৃত হয়, ঠিক আছে, বা মেডিসিনকে ডায়ালুট করতে ব্যবহার করা হয়। এটা কিন্তু ওর আলাদা ব্যবহার কিন্তু রয়েছে। তারপরে দেখুন নিম্নলিখিতগুলির মধ্যে কোন কোন বস্তুগুলি জীবাণু অবিয়োজ্য বর্জ্য, অর্থাৎ এমন বর্জ্য যেগুলোকে জীবাণুও ধ্বংস করতে পারে না। তাহলে সেগুলো কোনগুলো আমরা দেখি। তরকারির খোসা, পাতা, পাপড়ি এগুলো তো কিছুদিন থাকলে জীবাণু দ্বারা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় বা পচে যায়, তাহলে এগুলো জীবাণু দ্বারা বিয়োজ্য পদার্থ। প্রাণীর দেহাবশেষ, গাছের ছাল, পচা ফল এগুলোও কিন্তু পচে যায়, তাহলে এগুলো জীবাণু বিয়োজ্য পণ্য। প্লাস্টিক বোতল, কম্পিউটার যন্ত্রাংশ এটা কিন্তু পচে না, মানে এটাই অনেক দিন কিন্তু থেকে যায়, প্লাস্টিক সহজে পচে না, তাহলে এটা জীবাণুতে কিন্তু বিয়োজন করতে পারে না। তাই এই প্লাস্টিকের বোতল, কম্পিউটার যন্ত্রপাতি এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, আমরা 4 নম্বর দেখে নিই। কাগজ জাত বর্জ্য, খাদ্যজাত বর্জ্য, কম্পোস্ট সেগুলো সবই কিন্তু বিয়োজ্য বর্জ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি সঠিক উত্তর, প্লাস্টিক বোতল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি এটা কিন্তু জীবাণু কিন্তু পচাতে পারে না বলে আর জীবাণু অবিয়োজ্য পদার্থ। এই যে আমরা 5টা প্রশ্ন দেখলাম বা সিলেবাস দেখলাম, এই বিষয়গুলো আমরা কোথায় পাবো, পড়তে হবে। একটা পরিবেশবিদ্যা একটা ভার্সাটাইল সাবজেক্ট, অনেক কিছু বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে, আমরা দেখতে পেলাম। তো এর জন্য আমরা প্রথমে বলবো যে 2টো বই আপনাদেরকে হাতের কাছে রাখতে হবে, বাকি টেক্সট বুক থেকে তো অবশ্যই ফলো করতে হবে। কোন বই, কোন টপিক, কোন বই থেকে পড়বেন সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা বলে দেব। তবে প্রাথমিকভাবে আপনারা 2টো বই কিনতেই হবে। যে পরিবেশ, যেটা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা, টিডিপি পাবলিকেশন থেকে, যে কোনো বইয়ের দোকানে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে অল টাইম, ঠিক আছে, এবং এটা অনার্সের বিভিন্ন কলেজে কিন্তু পড়ানো হয়। আর প্রাথমিক শিক্ষার যে পরিবেশবিদ্যা প্রসঙ্গ সেইটার জন্য যে পেডাগজি, তার জন্য রিতা পাবলিকেশনের এই বইটা আপনারা কিন্তু কিনে নিতে পারেন সঙ্গে। তো মোটামুটি সিলেবাস গেল, প্রশ্ন ডেমো প্রশ্ন কেমন আসবে সেটা আমরা আলোচনা করলাম। বুক লিস্টটা আমরা দিয়ে দিলাম, এই বুক লিস্ট বইগুলো আপনারা সংরক্ষণ করে পড়া শুরু করুন এখন থেকেই, কারণ দেরি করলে কিন্তু আপনার কিন্তু সিলেবাস কভার করা খুব সমস্যায় পড়তে হবে। তো আবারও বলে রাখি যে এই যে পিডিএফগুলো যে আমরা ক্লাস করছি এগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেগুলোতে আমরা দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতে আপনারা জয়েন করে নেবেন। জয়েন করা কিন্তু ফ্রি রয়েছে, কোনো পয়সা দিতে হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর সঙ্গে থাকুন, পড়াশোনা চালিয়ে যান। বাস এইটুকু, যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।